প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি সর্বপ্রথম মাথায় আসলে যে কথাটা মনে পড়ে সেটা হলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। I, Major Ziaur Rahman, hereby declaring the independence of Bangladesh. সেই এক ঘোষণার পরে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সেই ডাক শুনে বহু বহু মানুষ কিন্তু স্বাধীনতার দিকে ঝুঁকেছেন এবং আমাদের দেশও স্বাধীন হয়েছে পরবর্তী সময়ে। জিয়াউর রহমান অমর চেতনার আলোকবর্তিকা আজকের বিষয়। 30 মে জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই সসম্মানে আমাদের আজকের এই দিনে। আমাদের আজকের এই বিষয়ে আমরা কথা বলবো দুজন বিশেষ অতিথির সাথে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায় এসআরএস ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে। শুরুতে আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন শাহাদাত হোসেন সেলিম, তিনি চেয়ারম্যান বাংলাদেশ এলডি, অনেক অনেক স্বাগত জানাই। তার পাশে আছেন ডক্টর মাহবুব হাসান, তিনি একজন সিনিয়র সাংবাদিক, অনেক অনেক স্বাগত জানাই। আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটা, এবং সেই ঘোষণা থেকে দেখা যায় যে 26শে মার্চ 1971 সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদান করার পরে একটা মানে তোলপাড় তো হয়েছে, এবং সেই সময়কার এই ঘোষণার গুরুত্বটা কিভাবে ব্যাখ্যা করবেন সেটা একটু শুনুন। ধন্যবাদ আপনাকে। আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে, মৃত্যুর দিনে তাকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। সমগ্র জাতি তাকে শ্রদ্ধাভাবে স্মরণ করছে। 1971 সালের আপনার মার্চে সেই টলটলামান দিনগুলোতে স্বাধীনতা ঘোষণার পূর্বক্ষণেই শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেছেন, এবং আত্মসমর্পণ করে তিনি কোনো দিক নির্দেশনা না দিয়ে তিনি সেদিন আপনার সমস্ত জাতিকে একটা অন্ধকারে নিমজ্জিত করেছেন। সেই অন্ধকারের আলোকবর্তিকা হিসাবে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান তার 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করেছেন এবং স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমি মনে প্রাণে দিলে অন্তরে বিশ্বাস করি, জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতা ঘোষণা না করতেন তাইলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হতো না। আওয়ামী লীগের লোকজন পালিয়ে যেতেন। দু চার দিন পরে বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় তারা আবার ফিরে এসে আলাপ আলোচনা করে আবার একটা রাজনৈতিক সমাধান করতেন। জিয়াউর রহমানকে আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশের তিনি স্বপ্নস্রষ্টা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, এবং তার কারণেই সেদিন সমস্ত জাতি উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং বিজয় লাভ করেছে। অনেক অনেক ধন্যবাদ। রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের নেতৃত্ব স্বাধীনতার লড়াইয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। এই বিষয়ে আসলে আপনার কাছে কিছু শুনতে চাই ডক্টর মাহবুব হাসান। আমরা যখন প্রথম শুনি জিয়া স্বাধীনতা ঘোষণা করছেন, আমাদের মূল যে টার্গেট ছিল বিপ্লবী ছাত্র ইউনিয়নের, সেটি হলো যে স্বাধীনতা আনতে গেলে অস্ত্র ছাড়া সম্ভব হবে না। পূর্ব বাংলার জনগণকে আমরা বলতাম যে আপনারা অস্ত্র ধরেন এবং বাংলাদেশ স্বাধীন করেন। এই ছিল আমাদের স্লোগানের মূল সুর, লক্ষ্য, দৃষ্টিভঙ্গি। ফলে আমার পক্ষে কোনো সমস্যাই হয়নি যে জিয়া কোথাকার কে, এটা মনে হয়নি। মনে হয়েছে যে না, জিয়াউর রহমান একজন মেজর, যিনি সামরিক ট্রেনিং প্রাপ্ত এবং যিনি সাহস এবং দুঃসাহসী বোধ তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। নট অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, নিজে শতপ্রণোদিত হয়ে করেছেন। এর জন্যে ভেতরে স্বাধীনতার আকাঙ্ক্ষা থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, দেশপ্রেম থাকতে হয় এবং সাহস থাকতে হয়। এই সাহস ছাড়া এটা সম্ভব না, কোনোদিনই সম্ভব না। এই কারণে তাকে আমি লাল সালাম জানাই, এবং আজকের এই তার শাহাদাত বার্ষিকীতে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। এবং তিনি যে জাতিকে একটি লক্ষ্যে ধাবিত করার জন্যে ওই ঘোষণা দিয়েছিলেন, কেবল তাই না, তিনি যুদ্ধ করেছেন সশরীরে, মানে কি বলে সেক্টর কমান্ডার ছিলেন, নিজে যুদ্ধ করেছেন, সংগঠিত করেছেন মানুষকে, এবং মানুষের ভিতরে যে প্রেরণা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যে ঝাঁপিয়ে পড়ার জন্য যে প্রয়োজনীয় উৎসাহ লাগে সেটি কিন্তু তিনি দিয়েছিলেন। এ কারণেও তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষক হিসেবেই কেবল নয়, বাংলাদেশ বিনির্মাণের জন্য তার যে মুখ্য উদ্দেশ্য, ভাবনা এবং প্রেম, সেটা কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে যখন আমরা দেখি যে পট পরিবর্তনের পর তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় এলেন, তখন কিন্তু
রাষ্ট্রের যে মৌলিক যে থিঙ্কিং প্যাটার্ন সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলো। কীভাবে চেঞ্জ হতে হলো? প্রথম হলো যে আমরা জাতীয়তায় বাঙালি নই, এটা উনি বুঝতে পেরেছিলেন, আমরাও জানতাম, কিন্তু আমরা তো আর ওই রকম ঘোষণা দিতে পারিনি। মানে রাষ্ট্র ক্ষমতায় থাকলে হয়তো ঘোষণা দেওয়া যায়, তাই না? বাংলাদেশের এই ভূখণ্ডের ভিতরে অনেক জাতিগোষ্ঠী আছে, নৃগোষ্ঠী আছে, ক্ষুদ্র হোক, মাঝারি হোক, ছোট হোক, তাই না? ফলে উনি বললেন যে না, আমাদের জাতিসত্তার নাম হবে বাংলাদেশি। এটা হলো আপনার আত্মপরিচয়ের মৌলিক থিং। এই মৌলিক বিষয়ে যদি উনি মানে চিন্তা না করতেন তাহলে কিন্তু দিতে পারতেন না। আমরা বাংলাদেশি, আমাদের জাতিসত্তার ভেতর দিয়ে আমরা মাথা তুলে দাঁড়াবো এবং দাঁড়িয়েছি, এটাই হলো মৌলিক জিনিস। আর আরও কিছু জিনিস আপনি দেখবেন, উনি এই যে সত্য একটি সময় তিনি ক্ষমতায় ছিলেন, তারপরে তো শাহাদাত বরণ করতে হলো। তিনি বেশ কিছু রিফর্ম করেছেন। প্রথম রিফর্ম হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, যেটা বন্ধ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, তাকে বাদ দিয়ে মানে গণতন্ত্রকে মৌলিক অধিকারের সবার জন্যে উন্মুক্ত করেছিলেন। যে না, আমরা সবাই রাজনীতি করতে পারবো, যার যার যে নাম খুশি সেই নামে তারা পার্টি করতে পারবে এবং দেশের জন্য কাজ করবে। এটা একটি মৌলিক পরিবর্তন। এই যে আজকে যে সংস্কারের কথা বলা হয় না, এটা কিন্তু প্রথম সংস্কার। এটা বুঝতে হবে যে এটাই ছিল প্রথম সংস্কার, যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার গণতান্ত্রিক যে ফর্মে সেটা ফিরে নিয়ে আসে, একদলীয় থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসা হয়। উনি এটা করেছেন। পরবর্তী জীবনে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া কিন্তু একই কাজ করেছেন। যখন সামরিক সরকাররা পুরো কাঠামোকে করায়ত্ত করেছিল, মুঠির মধ্যে নিয়েছিল, এবং উনি যখন ক্ষমতায় আসলেন তখন উনি ওই ফর্ম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চেঞ্জ করে সংসদীয় গণতন্ত্র করলেন। কেন? প্রত্যেকটা মানুষ যেন সেখানে কথা বলতে পারে, প্রত্যেকটা মানুষের কি বলে প্রতিনিধি যারা নির্বাচিত হয়ে আসবেন কথা বলতে পারেন এবং জনগণের পক্ষে তাদের কথাগুলোকে উপস্থাপন করতে পারেন এবং জনগণ সেটা দেখবে। এই যে বোধ এবং বুদ্ধি, এই যে দৃষ্টিভঙ্গি এবং নৈতিকতা, এর পিছনে আরেকটা আছে যে আমাদের সাংস্কৃতিক যে ব্যাকগ্রাউন্ড, সেখানে কিন্তু আমরা মানুষের সঙ্গে সহমর্মী, সহধর্মী এবং আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা আছে, আমাদের যে দৃষ্টিভঙ্গি আছে, তাকে আমরা ছড়িয়ে দিতে চাই সর্বত্র। সে জানতে চাই শাহাদাত হোসেন স্যার আপনার কাছে, সেটা হলো যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন এবং সেসব পদক্ষেপের প্রভাব আজকের রাজনীতিতে তো প্রতিফলিত হয়, সেটা সম্পর্কে আপনার কি মতামত? তিনি জানতেন যে পরাজিত হলে তিনি কোর্ট মার্শাল সম্মুখীন হবেন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। তারপর যখন দেখলেন যে আওয়ামী লীগ অসংগঠিত, তখন আপনার এপ্রিল মাসের 3 তারিখ এবং 4 তারিখে সিলেটের তেলিয়াবাগান চা বাগানে একটা আপনার সমস্ত আপনার সেনা কর্মকর্তাদের তৎকালীন একটা মিটিং হয়। সেটাই মুক্তিযুদ্ধের জন্য একটা টার্নিং পয়েন্ট। সেই টার্নিং পয়েন্টে ওনারা একটা সরকার গঠন করার জন্য চাপ দিয়েছেন এবং পরবর্তীকালে একটা সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের নেতৃত্বে জিয়াউর রহমান সহ আপনার মুক্তিযোদ্ধারা আপনার 9টা সেক্টরে ভাগ হয়ে যুদ্ধ করেছেন এবং তাদের যুদ্ধের কারণেই আপনার দেশটা স্বাধীন হয়েছে। আপনার কোনো আপনার মুজিব বাহিনী, কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই দিন সেই আপনার নিয়মিত বাহিনী তাদের অংশগ্রহণ করা ছিল খুবই কম। আপনার তাদের অবদানকে যদি বলেন, তাদের অবদানটা হলো যে আপনার কলকাতায় গিয়ে বিলাসবহুল জীবনযাপন করা এবং নিজেদের মধ্যে প্রচণ্ড রকমের কোন্দল এবং মন্ত্রিসভায় কে থাকবে, আরও কিভাবে মন্ত্রী করা যাবে। তো আপনার সেই ক্ষেত্রে আপনার জনাব তাজউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের যিনি সময়ে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দৃঢ়তার সাথে এগুলো ট্যাগেল দিয়েছেন এবং জিয়াউর রহমান সহ বিভিন্ন সেক্টর কমান্ডাররা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন। সময়ের প্রেক্ষাপটে 7ই নভেম্বরের পরে সিপাহী জনতার অভ্যুত্থানে জিয়াউর রহমানকে একটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়েছে। তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আওয়ামী লীগ যেটা করেছেন যে 1975 সালে
একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন, সমস্ত দল নিষিদ্ধ করেছেন, সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করে মাত্র 4টি সংবাদপত্র তিনি রেখেছেন। এর বিপরীতে জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন এবং আপনার একটা নির্বাচনের ব্যবস্থা করেছেন। সেই নির্বাচনে সকলে অংশগ্রহণ করে এবং জিয়াউর রহমান সেই নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে তিনি সমস্ত জাতিকে একটা জাগরণের সৃষ্টি করেছেন। তিনি কৃষি বিপ্লব করেছেন। তিনি সেই সময়ে আমাদের দেশে প্রায় 30 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিলেন। তিনি সেই খাদ্য ঘাটতিকে উদ্বৃত্ত আরও করার জন্য 3 ফসল 4 ফসল করার জন্য সমস্ত পতিত জমিকে কৃষির আওতায় আনার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি সফল হয়েছেন। তিনি বাংলাদেশের অর্থনীতিতে পুনর্গঠনের জন্য তিনি তৈরি পোশাক শিল্পর উদ্যোক্তা, যে তৈরি পোশাকের উপর ভিত্তি করে আজকে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছেন। তিনি সর্বপ্রথম মধ্যপ্রাচ্যে বাঙালিদেরকে পাঠিয়েছেন। তিনি সবসময় বলতেন যে আমাদের 14 কোটি মানুষের 28 কোটি হাত বা 15 কোটি মানুষের 28 কোটি হাত, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। এবং আজকে বাংলাদেশের অর্থনীতি যে টিকে আছে বৈদেশিক রেমিটেন্স এবং তৈরি পোশাক, এটারও জিয়াউর রহমান এটার জন্য যথেষ্ট কাজ করেছেন এবং তিনি পথ নির্দেশনা দিয়েছেন। জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নয়, বাংলাদেশের বাইরেও নিজের ভাবমূর্তিকে প্রতিষ্ঠা করেছেন। তিনি সার্ক প্রতিষ্ঠা করেছেন। ওই দক্ষিণ এশিয়াতে সমস্ত রাষ্ট্রগুলোকে এটা সদস্য করে এটার স্বপ্ন দেখেছেন। তিনি চিঠি লিখেছেন। তিনি জীবনদশাহত সার্কের আমরা কাজ দেখে যেতে পারেন নাই, কিন্তু আজকে আমরা এই বর্তমান পরিস্থিতিতে একটি বড় প্রতিবেশীর দাদাগিরি যখন দেখি তখন বুঝতে পারি যে জিয়াউর রহমান কত সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে সার্কের প্রতিষ্ঠা করেছেন। আমি আবারও আজকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তার সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল, দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি তার সাথে পরিচিত ছিলাম এবং জীবনের শেষ দিনেও ওনার সাথে আমার দেখা হয়েছে। তো এগুলো শুধুই স্মৃতি। আমরা মনে করি যে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আজকে তারই প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয়তাবাদী দল সে সময় অত্যন্ত প্রাসঙ্গিক ছিল, আজকেও প্রাসঙ্গিক, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রাসঙ্গিক। এই জাতীয়বাদী দলের নেতৃত্বে জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করেই আমরা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তাকে আমরা আরও গভীর শ্রদ্ধা জানাতে পারি। অনেক ধন্যবাদ। গ্রাম বাংলার মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের সমস্যা সমাধানে জিয়াউর রহমান কি ধরনের প্রয়াস দেখাতেন বা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বা কৃষি বিপ্লব ঘটাতে তিনি কি করেছিলেন? আবারও ধন্যবাদ এই জন্য যে এই একটি প্রশ্ন খুবই তৃণমূল পর্যায়ে, যে জিয়া যে তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে মিশেছেন সে কথাটা উঠে আসবে। যেহেতু আমাদের সেশন জট ছিল, ফলে আমাদের একটু বিরতি দেরি হয়েছে। উনি প্রতিটা জেলায়, প্রতিটা মহকুমায়, তখন মহকুমা ব্যবস্থা ছিল, এবং থানা লেভেলে তিনি যেতেন এবং ঝড়ের বেগে যেতেন। সেটা আপনি মানে এখন কল্পনা করে হয়তো বুঝতে পারবেন না। আমি একবার গিয়েছি এই কিশোরগঞ্জে, আমার এক বন্ধুর সঙ্গে গেছি। শুনলাম যে আসতেছে, জিয়া আসছে। পুরো মানুষ রাস্তা থেকে নেমে উপরে ওই যে ঘরের যে থাকে না, এই বারান্দা থাকে, বারান্দার উপরে দাঁড়ালো, আর ওনার গাড়ি বহর মানে বাতাসের বেগে চলে গেল এবং গিয়ে উনি মিটিং করলেন। আমরা সেই মিটিংয়ে ছিলাম না, কিন্তু বুঝি যে মানুষের দাঁড়ে তিনি গেছেন কেন। তিনি যে ভাবনাগুলোকে নিজের ভিতরে ধারণ করতেন সেগুলোকে ব্যক্ত করতে এবং তাদের নির্দেশনা দিতে। আপনার খাল কাটার বিপ্লবের কথা মনে আছে? শুকনো মৌসুমে খাল কেটে পানি ধরে রেখে আমাদের উৎপাদন বাড়ানোর জন্যে তিনি ব্যবস্থা করেছিলেন, তাই না? আপনার এটা একটা বড় একটা বিষয়। এটা যে কত একটা সুদূর প্রসারী পরিকল্পনার ভিতর দিয়ে হতে পারে সেটা জিয়া বুঝেছিলেন। আরেকটা কথা বলি যে উনি গ্রামে চলে যেতেন, কোনো এক স্কুলে বোর্ডের মধ্যে লিখলেন ক, অর্থাৎ মানুষকে, গরিব মানুষকে, গ্রামের মানুষকে শিক্ষিত করতে হবে, এই পরিকল্পনা তিনি নিয়েছিলেন। এবং
সেই অনুযায়ী গ্রামের পর গ্রাম তিনি ঘুরেছেন। এই দুটো পরিকল্পনা দেখেন যে মানে পিপল ওরিয়েন্টেড পরিকল্পনা, পিপলের মানে কি বলে তাদেরকে সুশিক্ষিত করা, তাদের উৎপাদন ব্যবস্থাকে আরও আধুনিকীকরণ করা। হ্যাঁ, তার সময় কিন্তু এই যে পাওয়ার টিলার যেগুলো দেখেন আজকে মানে চলে বা ওই সময় শুরু হয়েছিল। উনি একটা তথ্য দিয়েছেন, গার্মেন্ট শিল্পকে যিনি সূচনা করেন উনি, জি জি, এবং সেটি কিন্তু দেশ গার্মেন্টস নামে একটা গার্মেন্টসের মালিককে তিনি এটা করেন। উনি একটা ছোট একটা করতেন, কিন্তু গার্মেন্টসকে তিনি এটা করেন। ওই গার্মেন্টসটা ছিল পায়োনিয়ার, এই দেশের মানে গার্মেন্ট শিল্পের পায়োনিয়ার শিল্প ওটা। সে আজকে দেখেন কত মহিরহ হয়ে উঠেছে। আজকের যত আয় বৈদেশিক মুদ্রার তার অধিকাংশই হলো আপনার গার্মেন্ট শিল্প থেকে আসে। জি, এটা অনেক সমস্যা আছে, সংকটও আছে, লোভ আছে, সমস্ত কিছু আছে, কিন্তু মূল থিঙ্কিংটা যেটা সেটা বুঝবেন। মানুষের কর্মসংস্থান, এখানে কত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে আপনি জানেন, কত মেয়েরা এখানে কাজ করে সেটা আপনি জানেন। তারা যে কাজ পেত না, কাজ করার মতো মানে পড়াশোনা ছিল না, কিন্তু হয়তো স্বল্প শিক্ষিত, তারা তো কোনো কি বলে অফিস আদালতে কাজ করতে পারবে না। ফলে তাদের জন্য একটি ওরিয়েন্টেশন, এই যে গার্মেন্টস শিল্প, এটা একটি হাতে কলমের বিষয়, না হলে কিন্তু আপনি পারবেন না, তাই না? এগুলো হলো বেসিক্যালি মূল জিনিসটা হলো আপনার ভিতরে ওই প্রেমটা থাকতে হবে যে হ্যাঁ, আমি আমার দেশের মানুষের উপকার করব, এবং কিভাবে করব তার প্যাটার্নগুলো আস্তে আস্তে উনি বের করেছেন। সে বের করে আজকের পর্যায়ে নিয়ে এসছেন। তো এটাকে বুঝতে হবে যে খাল কাটা ধরনের গণশিক্ষা এগুলো যেমন আছে, একেবারে তেমনি আরেকটা বিষয় আপনাকে বলি যে আপনি কি জানেন যে বাংলাদেশের প্রথম একটি নতুন মন্ত্রণালয় উনি খুলেছিলেন, তার নাম হলো যুব মন্ত্রণালয়। আচ্ছা, এই যুবকদের পড়াশোনা করা, তাদের কারিগরি শিক্ষা দেওয়া, প্রযুক্তিকে শিক্ষা দেওয়া, তাদেরকে উপযুক্ত করে তোলা, এটা উনি সূচনা করেছিলেন। আজও ওই কী বলে যুব মন্ত্রণালয় আছে, কিন্তু তাদের কর্মের প্যাটার্ন দেখলে পরে আপনি বুঝবেন যে উনি কী চেয়েছিলেন। হয়তো ওই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি, বা আমাদের অনেক ব্যর্থতা আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কারণ আমরা তো বেসিক্যালি নৈতিকভাবে অসৎ জাতি হিসাবে আমরা খুব সৎ এটা বলতে পারবেন না, কোনো দিন না, কোনো প্রেক্ষিত থেকে নেই। ব্যক্তি জিয়ার মতো সততার কোনো পরিচয় খুবই কম লোকের ভিতরে আছে। একেবারেই তাই, এবং তা নিয়ে আসলে দ্বিমত করবেন এমন মানুষের সংখ্যাই আসলে কম এখনকার সময়েও। রাজনৈতিক দলে নানান রকম ভিন্নতা থাকলেও জিয়াউর রহমানের প্রতি আসলে সবাই সম্মান এবং শ্রদ্ধা দেখান। তিনি এমনই একজন চমৎকার মানুষ ছিলেন। কিন্তু এমনই একজন মানুষ, তার সাথে তাকে নিয়ে কথা বলতে বলতে আমাদের স্বল্প দৈর্ঘ্য আয়োজন আসলে শেষের পথে। একদমই ছোট্ট করে শুনতে চাই, এটার ব্যাখ্যা যদিও ছোট করে সম্ভব না। দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান এবং তার প্রতি মানুষের ঘৃণা একেবারে নেই বললেই চলে। জাতির সেই আক্ষেপ কিন্তু এখনো শেষ হয়নি যে উনি এত দিন আমাদেরকে সেবা দিতে পারলেন না। কত সুদূর প্রসারী ভাবতেন তিনি। তাকে অকালে যে খুন হতে হলো, এটার আসলে মূল কারণটা কি স্যার, কি মনে করেন? হ্যাঁ, দেখুন, আপনার আমাদের জাতির দুর্ভাগ্য, উনি তো ৭৫ সালে একটা মৃতপ্রায় জাতিকে তিনি আপনার মানে উন্মাদনা সৃষ্টি করেছেন। তিনি আপনার নারী জাগরণের একটা অন্যতম অগ্রদূত। তিনি আপনার যুব মন্ত্রণালয়, নারী মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এগুলো প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি জনসভাগুলো বলতেন, কর্মী সভাগুলো বলতেন যে আমাদের সমাজের অর্ধেক নারী, তাদেরকে ঘরে বসিয়ে রেখে কোনো উন্নয়ন হবে না। তিনি আপনার আসলে ওনার সাথে আলোচনা করার তো একটা বিশাল ক্যানভাস, অনেক বড় রকমের পরিষদ দরকার ওনার যদি জীবনী নিয়ে আলোচনা করি। তিনি সততার মূর্ত প্রতীক। তারপরে মানে এদেশের জন্য তিনি যা করেছেন জাতির ইতিহাসে চিরদিন তা স্মরণীয় হয়ে থাকবে। আমাদের দুর্ভাগ্য, জিয়া রহমান যদি আর কিছুদিন বেঁচে থাকতেন তাহলে আমরা আপনার দেশকে আমরা অনন্য উচ্চতায় আমরা নিয়ে যেতে পারতাম। আমরা জিয়া রহমান বহু জাতিক ষড়যন্ত্রের কবলে পড়ে তিনি নিহত হয়েছেন। তিনি যখন আপনার নিজকে ছাড়িয়ে আপনার মুসলিম বিশ্বের নেতা হিসাবে নিজকে প্রতিষ্ঠা করছেন, ইরানের যুদ্ধ থামানোর জন্য তিনি যখন মধ্যস্থতা করছেন, তখন আমাদের যারা শত্রু, যারা কখনোই আমাদেরকে ভালো চোখে দেখে না, আমাদের উন্নতিকে যারা আপনার দেখতে চায় না,
আপনার যারা আমাদেরকে আপনার বড় ভাই স্বরূপ আচরণ করতে অভ্যস্ত, তাদেরই আপনার চক্রান্তে এবং ষড়যন্ত্রে এবং কিছু বিপদগামী সেনাবাহিনীর কর্মকর্তার আপনার কারণেই জিয়াউর রহমান নিহত হয়েছেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পরে আপনার পরবর্তীকালে তো বা শেষে আমরা জানতাম যে এটার পিছনে জেনারেল এরশাদ ছিলেন একটা মাস্টার মাইন্ড। জিয়াউর রহমানের খুনি হিসাবে জেনারেল এরশাদেরকে বিচারের আওতায় এনে তাকে ফাঁসি কাস্টে ঝোলানোটা 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন একমাত্র কাজ প্রয়োজন ছিল। এটা বিএনপি একটা ঐতিহাসিক ভুল, এটা বিএনপি করতে পারে নাই। তো আগামী দিনে আপনার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 15 বছর নিরলভাবে সংগ্রাম করে গেছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা আশা করব জিয়া রহমানের প্রতিষ্ঠিত দলের যিনি হাল ধরেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুপুত্র জনাব তারেক রহমান, তার নেতৃত্বেই বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। পাশাপাশি বেগম খালেদা জিয়া যিনি 82 সালে বিএনপির হাল ধরে আপোষীল নেত্রী হিসাবে নিজকে উপস্থাপিত করে বিএনপিকে 91 সালে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছেন এবং বিএনপির ঐক্যের এবং আজকে সমস্ত জাতির ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা শহীদ জিয়াউর রহমানকে যথাযথভাবে আমরা সম্মান জানাতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। এরই সাথে একেবারে শেষ দিকে যেহেতু চলে এসেছি, আমি ডক্টর মাহবুব স্যার আপনার কাছে এসেও একেবারে শেষ একটা দুটো লাইনই শুনতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কীভাবে বাংলাদেশের জন্য আসলে প্রাসঙ্গিক থাকবে সবসময় বলে মনে করেন? আমি অবশ্যই মনে করি সেটা প্রাসঙ্গিক থাকবে, কারণ ওনার কল্পনা এবং তার যে দৃষ্টিভঙ্গি সেটি ছিল গণতন্ত্র এবং মানুষের প্রতি তার কর্তব্য। সেই কর্তব্য পালন যদি না করবে, যে করবে না, সে কিন্তু তার রাজনীতি, তার দৃষ্টিভঙ্গি, তার আদর্শ, তার সমস্ত গ্রহণ করতে পারবে না। আমার বিএনপি সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি আছে। বিএনপি যে রাজনীতি করে এটা একটা মানে পুরনো ধাঁচের রাজনীতি। এই প্যাটার্নটাকে চেঞ্জ করতে চাচ্ছে তারেক রহমান। উনি চিন্তা করেন মানে যেভাবেই হোক চিন্তা করেন এবং সেটাকে তিনি চিন্তা করে কিন্তু বের করেছেন। আজকে দেখবেন যে উনি যেভাবে বক্তৃতা দেন এরকম ছেলে ছিলেন না, উনি ম্যাচিউরিটি তার ভিতরে আছে। আমি বহুবার তাকে আমি দেখেছি, উনিও আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। তো সেই ম্যাচিউরিটির লক্ষ্যে তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন, যে 31 দফা তিনি রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, এগুলো কিন্তু মানে জিয়ার উদ্ভাবিত, তার চৈতন্য থেকেই জারিত এবং তার চৈতন্যকেই সম্প্রসারিত করে তিনি আজকে এই রাষ্ট্র সংস্কার সহ যতগুলো মানে দফা দিয়েছেন, 31 দফা, প্রত্যেকটাই ওখান থেকে মানে এসছে। আমি মনে করি যে দল হিসেবে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরেও যে চিন্তা ভাবনা এবং ষড়যন্ত্রের যে প্যাটার্ন, এগুলো থাকা উচিত না। ওইগুলো রাজনীতি না, ওইগুলো হলো রাজনীতির অংশ, খারাপ অংশ। নিজেদের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য অথবা ব্যর্থতাকে জয় করার জন্যে এইসব ষড়যন্ত্রগুলো করা হয়। মৌলিক থিঙ্কিং হলো যে নিজেকে চিত্রিত করতে হবে, চিহ্নিত করতে হবে যে আমি কি চাই, আমি জনগণের প্রতিনিধি হিসাবে আমি ক্ষমতায় আসছি অথবা ক্ষমতায় যাব, অথবা আমরা রাজনীতি করি জনগণকে সামনে রেখে। জনগণ আমাদের শক্তি। তাহলে সেই জনগণের শক্তিকে যদি আপনি মূল শক্তিতে পরিণত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেই কাজটি করতে হবে যাতে জনগণের উপকার হয়, বৃহত্তর জনগণের উপকার হয়, ক্ষুদ্রতর নয়, গোষ্ঠীবদ্ধ লোকের মানে উপকার নয়। এটাই হলো মূল থিঙ্কিং আমার প্যাটার্ন, যে আমি এটা মনে করি এবং তারেক রহমানের এই প্যাটার্নই, এটাই হলো যথার্থ। ষড়যন্ত্রটাকে বাদ দিতে হবে রাজনীতি থেকে। অনেক অনেক ধন্যবাদ দুজনকেই গঠনমূলক আলোচনার জন্য, এবং আজকের দিনে অনেক কথা জানতে পারলাম আপনাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ আমরা কথা বললাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে। 30 মে বাংলাদেশের জন্য একটি দুঃসহ দিন, আক্ষেপপূর্ণ দিন, এবং শহীদ জিয়াউর রহমানকে হারানোর যে ক্ষতি সেটা বাংলাদেশকে আজীবন হয়তো বয়ে বেড়াতে হবে। আজকের দিনে আমরা শ্রদ্ধা ভরে তার 44তম মৃত্যুবার্ষিকীতে তার কথাই স্মরণ করলাম এবং সবার কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।